হ্যালো ডিয়ার ছাত্র বন্ধুরা, তোমরা কেমন রয়েছো? একটু সমস্যার কারণে তোমাদের আমি 2 দিন ক্লাস দিতে পারিনি। তো আজ আমরা দেখব ক্লাস নাম্বার 4 দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের সেমিস্টার 2। এর আগে আমরা বচন থেকে দেখেছিলাম গুণ এবং পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগগুলি কী রয়েছে এবং তার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। আজ আমরা দেখব হচ্ছে সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণী বিভাগগুলি কী কী রয়েছে। আমরা সংজ্ঞা সহ তার উদাহরণগুলি দেখব। ওকে, দেখো, সম্বন্ধ অনুসারে বচনকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নিরপেক্ষ বচন, যাকে বলা হচ্ছে শর্তহীন বচন, আরেকটি হচ্ছে সাপেক্ষ বচন বা শর্তযুক্ত বচন। ঠিক আছে, দুটো নামই মনে রাখবে। এবার দেখব হচ্ছে নিরপেক্ষ বচন কাকে বলে এবং উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আমরা বুঝবো। নিরপেক্ষ শব্দটি শুনলেই তোমরা বুঝতে পারছো যে নিরপেক্ষ থাকবে সে, ঠিক আছে, এই পক্ষও থাকবে না ও পক্ষেও থাকবে না, অর্থাৎ সে উদ্দেশ্য এবং বিধায় উভয়ের ক্ষেত্রে কী হবে, নিরপেক্ষ থাকবে। দেখো, নিরপেক্ষ বচন কাকে বলছে? যে বচনের উদ্দেশ্য এবং বিধায় পদ, যে বচনের উদ্দেশ্য এবং বিধায় পদ এর সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করবে না। ঠিক আছে, শর্তের উপর নির্ভর করে না, তাকে নিরপেক্ষ বচন বলা হয়। ঠিক আছে, উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটাকে বুঝবো। উদাহরণটি কি বলছে? যেমন রাম হয় মানুষ, এই যে রাম হচ্ছে উদ্দেশ্যপদ এবং মানুষ হচ্ছে বিধায়পদ, এর মধ্যে কোনো শর্ত আছে কি? এর মধ্যে কোনো কিন্তু শর্ত নেই, অর্থাৎ এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ বচন। রাম হয় মানুষ, এখানে উদ্দেশ্য এবং বিধায়পদ উভয়ই কিন্তু কারো উপরেই নির্ভর করছে না। ওকে, এর আগের উদাহরণগুলো বা এর আগের বিভাগগুলি যদি তোমরা দেখে থাকো, একটুখানি বুঝে থাকো, তাহলে এই ব্যাপারটা অন্তত বুঝে যাবে। ওকে, এরপরে দেখবো সাপেক্ষ বচন কাকে বলে? যে বচনের উদ্দেশ্য এবং বিধায় পদ এর সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে। জাস্ট নিরপেক্ষের উল্টাটি হলো সাপেক্ষ, অর্থাৎ সত্য যুক্ত বচন যেটাকে আমরা বলছি। ঠিক আছে, নির্ভরশীল তাকে সাপেক্ষ বচন বলা হয়। যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, যদি বৃষ্টি হয় এটা উদ্দেশ্যপদ, এটা হলো বিধায়পদ। যদি বৃষ্টি হয়, তাই কি না? যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, অর্থাৎ মাটি ভেজার কারণ হচ্ছে কি? বৃষ্টি হবে, অর্থাৎ একটা আরেকটা শর্তের উপর কিন্তু নির্ভরশীল, অর্থাৎ উদ্দেশ্য বিধায়ের উপরে নির্ভরশীল, বিধায় উদ্দেশ্যের উপরেই নির্ভরশীল। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সম্বন্ধ অনুসারে বচনের দুটো বিভাগ, এই দুটো বিভাগ ভালো করে নোট করবে এবং মনে রাখবে। পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন হতে পারে যে সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণী বিভাগগুলি কী কী রয়েছে, সংজ্ঞাসহ উদাহরণ দাও। ঠিক আছে, 3 নম্বর। তাহলে আমরা এইটুকু আমরা দেখে নিলাম বচনের শ্রেণী বিভাগগুলি। এরপরের দিন আমরা দেখব হচ্ছে এ বচন, আই বচন, ও বচন গুণ এবং পরিমাণের যুগ্ম হিসাবে বা চতুর্বর্গ পরিকল্পনা বলা হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসের মধ্যে দিয়ে দেখব। ঠিক আছে, তো পরের ক্লাসটা একেবারেই মিস করবে না। যারা নতুনরা রয়েছে বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।